হ্যালো টু এভরিওয়ান। নবম শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য এটি আমার প্রথম ভিডিও। তো নবম শ্রেণীতে টেক্সট বইতে দেখবে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে বল ও গতি। এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারটি থেকে অনেকগুলো প্রশ্ন তো আসেই আমাদের ফার্স্ট সামেটিভ এবং থার্ড সামেটিভে। এর সাথে তোমাদের একাদশ শ্রেণীতে খুবই কাজে লাগবে এই অধ্যায়টা। তাহলে এর ভিতটা কিন্তু আমাদের নবম শ্রেণীতেই তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রথমেই রয়েছে স্থিতি ও গতি। তাহলে প্রথমে আমাদের ধারণা তৈরি করতে হবে যে স্থিতি আর গতি কি জিনিস, হোয়াট ইজ রেস্ট অ্যান্ড হোয়াট ইজ মোশন। কয়েকটি উদাহরণ তোমাদের বইতে রয়েছে, আমি একটু আলোচনা করছি। ধরো তুমি বাবার সাথে সকালে একটু ঘুরতে বেরোলে, তুমি চারদিকে অনেক কিছু দেখতে পেলে। তুমি রাস্তার ধারে বিভিন্ন বাড়ি, গাছপালা, দোকান সবই তুমি দেখলে। রাস্তা দিয়ে যেতে যেতে তুমি দেখলে, ধরো একটা ট্রেন লাইনের পাশে যদি আমরা দেখি, তাহলে দেখলাম লাইনের পাশ দিয়ে, লাইনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে। সেইখানে লাইনের পাশে হয়তো একটা রাস্তাও রয়েছে, সেখানে মোটর গাড়ি, বাস, বিভিন্ন গাড়ি যাচ্ছে। আবার আকাশের দিকে তাকিয়ে দেখলে কত পাখি উড়ে যাচ্ছে। আবার ভেবে দেখো, যে বাড়ি, গাছপালা, দোকান তুমি দেখলে, তুমি পরের দিন গিয়েও কিংবা কয়েকদিন পর গিয়েও দেখলে সেগুলো কিন্তু সেই জায়গাতেই আছে। তাহলে আমাদের কি ধারণা হলো? না, এগুলো হচ্ছে স্থির। আবার ট্রেন, পাখি এরা তো সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করছে। যে ট্রেনটি এখন কোনো একটা স্টেশনে ছিল, সে আধ ঘন্টা পর অন্য কোথাও থাকবে। তাহলে সময় সাপেক্ষে এদের স্থান পরিবর্তন হচ্ছে, তাই এদেরকে আমরা বলি গতিশীল। তাহলে আমরা কি মনে রাখবো? কিছু বস্তু আছে যারা পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে তারা স্থান পরিবর্তন করে না, তারা হলো স্থির বস্তু। আর বস্তুর এই অবস্থাকে আমরা বলবো স্থিতি কিংবা রেস্ট। আবার কিছু বস্তু আছে যারা পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সঙ্গে নিজের স্থান পাল্টায় কিংবা পরিবর্তন করে, তাদেরকে আমরা বলি গতিশীল বস্তু, এবং বস্তুর এই অবস্থাকে আমরা বলে থাকি গতি। এইবারে এই স্থির অবস্থা আর গতিশীল অবস্থা নির্ধারণটা কে করবে? তো পদার্থবিদ্যার ভাষায় আমরা বলি একে অবজারভার কিংবা পর্যবেক্ষক। ধরো কেউ জিজ্ঞেস করলো, তোমার স্কুল কোথায় অবস্থিত? তুমি বললে যে 3 কিলোমিটার দক্ষিণে। এবার 3 কিলোমিটার দক্ষিণে একটা কমপ্লিট উত্তর হচ্ছে না, কিন্তু অসম্পূর্ণ। কারণ কোথা থেকে 3 কিলোমিটার দক্ষিণে? তোমার বাড়ি থেকে, অন্য কারো বাড়ি থেকে, কিংবা কোন জায়গা থেকে? ধরো কেউ যদি বলে যে না, পোস্ট অফিসের সাপেক্ষে স্কুলের অবস্থান 3 কিলোমিটার দক্ষিণে, তাহলে জিনিসটা পরিষ্কার বোঝা গেল যে যে পোস্ট অফিসটি রয়েছে, সে পোস্ট অফিসের নামটা তুমি বলে দিলে, সেই পোস্ট অফিসের সাপেক্ষে দক্ষিণে 3 কিলোমিটার। তাহলে আমাদের এই আলোচ্য উদাহরণে এই পোস্ট অফিসটি হচ্ছে নির্দেশ বিন্দু, যার সাপেক্ষে আমি আমার স্কুলের অবস্থানটা বলতে পেরেছি। এবারে ধরো স্টেশনে প্ল্যাটফর্মে তুমি দাঁড়িয়ে আছো। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্যান্য যে ব্যক্তি আছে প্ল্যাটফর্মে, তারাও দাঁড়িয়ে আছেন, তুমি তাদেরকে স্থির দেখলে। কিন্তু এই সময় ধরো প্ল্যাটফর্মে একটা ট্রেন ঢুকছে, তাহলে সে চলন্ত ট্রেন তখনও দাঁড়ায়নি। তখন তুমি কি দেখলে? না, ট্রেনের মধ্যে যে যাত্রীগণ রয়েছেন, তুমি তাদেরকে কি দেখবে? গতিশীল। আর নিজেকে কি দেখবে? স্থির। এইবারে এই রেলের যে উদাহরণটা দিলাম, রেলগাড়ির যে উদাহরণটা দিলাম আমরা, প্ল্যাটফর্মে যে ব্যক্তিগুলো দাঁড়িয়ে আছেন, এবারে সেই ট্রেনের মধ্যে যদি তুমি উঠে পড়ো, তুমি কি দেখবে? না, ট্রেনের মধ্যে যারা বাকিরা বসে আছে তারা তোমার সাপেক্ষে স্থির, যারা বসে আছে তোমার পাশে। কিন্তু বাইরে যে ব্যক্তি আছেন, মানে স্টেশনে যারা দাঁড়িয়ে আছেন, যারা তোমার সাথে একটু আগে দাঁড়িয়েছিলেন, তারা তোমাকে এখন থেকে কি ভাবছেন? তুমি গতিশীল, কিন্তু তারা স্থির। তার মানে আমরা কি বলতে পারি? এই যে বিভিন্ন রকমের মনে হচ্ছে, এটা নির্ভর করছে পর্যবেক্ষকের উপরে, মানে কার সাপেক্ষে আমরা এই পর্যবেক্ষণটা করেছি। তার মানে পর্যবেক্ষক তার নিজের সাপেক্ষে বিচার করে স্থিতি বা গতি নির্ধারণ করে। স্টেশনে যখন তুমি প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলে, তখন তুমি বলছিলে যে ট্রেনের মধ্যে যারা আছে তারা গতিশীল। যখন সেই ট্রেনটায় তুমি উঠে গেলে, এবার যখন ট্রেনটা চলতে শুরু করলো, তখন তুমি বলছো যে ট্রেনের মধ্যে যারা রয়েছে তারা স্থির।
কিন্তু স্টেশনে প্ল্যাটফর্মে যারা এখনো দাঁড়িয়ে আছে তারা বলছে যে না, তারা স্থির, তুমি এবারে গতিশীল। তার মানে পর্যবেক্ষকই হলো নির্দেশ বিন্দু, যার সাপেক্ষে আমরা আলোচনা করে থাকি। এইবারে প্রশ্ন হচ্ছে যে আমরা স্থির অবস্থা বুঝলাম, গতিশীল অবস্থা বুঝলাম, তাহলে এই গতি যেটা জানলাম, এই গতি ক প্রকারের কিংবা এর প্রকারভেদ কি? না, গতির ক্ষেত্রে দুটো নাম সবচেয়ে বেশি ভেসে ওঠে, সেটা হচ্ছে চলন এবং ঘূর্ণন। আমরা অনেকগুলো উদাহরণ দেখেছি, আমি তোমাদের ডায়াগ্রাম দেখাচ্ছি তোমাদের বইতে যে রয়েছে। লক্ষ্য করে দেখো, সবচেয়ে প্রথম ডায়াগ্রামে দেখতে পাচ্ছ একটা বলকে ধরো, উপরে দোতলা থেকে তুমি নিচের দিকে ফেলে দিলে, তাহলে কোনো যদি বাধা না থাকে, বায়ুর বাধা সবগুলো উপেক্ষা যদি আমি করি, তাহলে বলটি সোজা অভিকর্ষ বলের অধীনে নিচের দিকে পড়বে, তাই তো? পরের ছবিটা দেখবে একটা লোকাল ট্রেন একটা সোজা ট্রেন লাইনে চলছে একটা সরলরেখা বরাবর। 3 নম্বর ছবিতে দেখবে একটা নির্দিষ্ট অক্ষ, যাকে ঘূর্ণাক্ষ বলা হয়েছে, তার সাপেক্ষে লাট্টুটি ঘুরছে। একই রকম 4 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ যে একটা অক্ষ রয়েছে, একটা দান্ডার মতো দেখতে পাচ্ছ, সোজা রডের মতো, তার সাপেক্ষে যেটা ঘূর্ণাক্ষ, ফ্যানটি চালানোর পর চলছে। এখানে আমরা যে ভিন্ন রকমের গতি দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে আলোচনা করা যাক যে চলন গতি তাহলে কি হচ্ছে। না, আমরা এখানে দেখলাম, দেখো ঘুরছে, কেউ চলছে, তার মানে আমি এটা বলতে চাইছি যে 2 রকমের গতি আমরা এখানে দেখলাম। একটা সোজা দেখলাম গতি, এগিয়ে এগিয়ে যাচ্ছে, মানে অবস্থানের পরিবর্তন হচ্ছে, যেরকম বলের ক্ষেত্রে দেখলাম অবস্থানে আগে এখানে ছিল, বল কিন্তু একটাই, আগে এখানে ছিল, এইখানে, তারপরে এইখানে, তারপরে এসে মাটিতে পড়লো, তাহলে অবস্থানের পরিবর্তন হচ্ছে। কিন্তু অভিমুখ দেখো, তীর চিহ্নটা দেখতেই পাচ্ছ, অভিমুখ কিন্তু একই দিকে। এরও দেখো সোজা যদি ট্রেন লাইনটা থাকে তাহলে সোজা। তাহলে এই ধরনের গতিকে আমরা বলি চলন গতি, যে ক্ষেত্রে অবস্থানের পরিবর্তন ঘটছে কিন্তু অভিমুখের কোনো পরিবর্তন হচ্ছে না, একে চলন গতি বলা হয়। এবারে আমরা যদি একটা পাখার ব্লেড, মানে ফ্যানের কথা বলছি, সে ফ্যানের ব্লেডে কিছু কাগজ চিটিয়ে দিলাম, তাহলে সেই কাগজগুলো ফ্যানের গতির সাথে সাথে সেও ঘুরতে থাকবে একটা নির্দিষ্ট পথে। তার মানে এই গতিকে আমি কিন্তু ঘূর্ণন গতি বলতে পারি। তার মানে কি, সে সোজা পথে না গিয়ে বৃত্তাকার পথে ঘুরছে, এই জন্য আমি তাকে বললাম ঘূর্ণন গতি। লাট্টুর ক্ষেত্রে এরকম গতি আমরা দেখতে পাচ্ছি। এবারে প্রশ্ন যে ট্রেনের যে চাকাটা, ট্রেন যখন এটা চলছে, তাহলে ট্রেনের চাকার মধ্যে কি, সেটা সোজা রাস্তা বরাবর যাচ্ছে, ট্রেনের চাকার তাহলে চলন গতির সাথে সাথে ঘূর্ণন গতিটাও আছে, কারণ ট্রেনের চাকাটা তো ঘুরছে। তার মানে শুধু চলন আর ঘূর্ণন বললে হবে না, মিশ্র গতিও থাকতে পারে। মিশ্র গতি মানে যেখানে চলনও হবে আবার ঘূর্ণনও হবে। তাহলে আমরা একটু সংজ্ঞা লিখব যে চলন গতি কি না, স্থির বস্তু সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর প্রত্যেকটি কণা যদি সর্বদা সরলরেখা বরাবর একই দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বস্তুর গতিকে চলন গতি বলা হয়। তাহলে সংজ্ঞাটা বোঝার জন্য আমরা একটা উদাহরণ দেখব, তাহলে পরিষ্কার হবে ব্যাপারটা। তোমরা দেখতে পাচ্ছ বাম দিকে একটা বস্তু রয়েছে, তার বস্তুর মধ্যে তো অসংখ্য, আমি ধরতে পারি অসংখ্য কণা নিয়ে তৈরি, তো আমি যে কোনো 3টে বিন্দু বস্তুর মধ্যে এরকম ধরলাম, মানে 3টে কণা ধরলাম, তাকে বিন্দু দিয়ে প্রকাশ করলাম, A1 B1 C1। কিছুক্ষণ বাদে সেই বস্তুটি সরে গিয়ে এখানে চলে এসছে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে বস্তুর অবস্থানের পরিবর্তন হয়েছে, কিন্তু একটা নির্দিষ্ট সরলরেখা বরাবর হয়েছে। যখন সরে এলো A1 থেকে A2, এই A1 থেকে A2 যখন তার অবস্থান চলে এসছে, এদের মধ্যে যে দূরত্বটা, A1 থেকে A2 মধ্যে যা দূরত্ব হবে, B1 থেকে B2রও তাই দূরত্ব হবে, C1 থেকে C2রও তাই দূরত্ব হবে। এটা চলন গতির বৈশিষ্ট্য। তার মানে চলন গতির ক্ষেত্রে নির্দিষ্ট সময় বাদে কণাগুলির প্রত্যেকটি কণা, 3টে আমি ধরেছি, তুমি 5টা ধরো, 10টা ধরো, যতগুলি ধরতে পারো, প্রত্যেকটি কিন্তু সমান পরিমাণে দূরত্ব অতিক্রম করছে কিংবা চলন গতি সম্পন্ন করছে। ঘূর্ণন গতিতে কি হয়, কোন একটা স্থির বিন্দু হতে পারে কিংবা একটা অক্ষ হতে পারে, যেরকম আমি পেন্সিল দিয়ে দেখাচ্ছি, তাহলে সেই অক্ষের সাপেক্ষে সে চারিদিকে ঘুরতে থাকে, তখন তাকে আমরা ঘূর্ণন গতি বলি। আমি তোমাদের একটু আগেই লাট্টুর উদাহরণটার, ফ্যানের উদাহরণটা দিচ্ছিলাম। নেক্সট আমরা একটা জিনিস পড়বো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি এখানে, সেটা হচ্ছে যে অক্ষের সাপেক্ষে, আমি তোমাদের এখানে দেখিয়েছিলাম, যে অক্ষের সাপেক্ষে কোনো বস্তু ঘূর্ণন গতিতে আছে, সে অক্ষটাকে আমরা বলি ঘূর্ণন অক্ষ কিংবা ঘূর্ণাক্ষ।
এইবারে আসা যাক সরল রৈখিক দোল গতি। তোমরা ঘড়ির কাঁটার গতি লক্ষ্য করেছো, নির্দিষ্ট সময়ের অন্তরে ঘড়ির কাঁটা কিন্তু একই পথ অতিক্রম করে, তাই একটা নির্দিষ্ট টাইম আসে। আমরা যে বলি 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 60 মিনিটই হবে, সেটা নিশ্চয়ই বেশি কিংবা কম হবে না। এইখানে একটা পর্যাবৃত্ত কথা লেখা আছে। এবারে পর্যাবৃত্ত গতি এই ঘটনাটাকেই বলা হয়, মানে নির্দিষ্ট সময়ের অন্তরে যদি যে ঘটনাটি ঘটছে সেটা যদি বারবার রিপিট হয়, মানে যেরকম নির্দিষ্ট সময় অন্তরে ঘড়ির কাঁটা একই পথ যাচ্ছে, তাহলে পরে একই সময় দিলে আবার ততটাই দূরত্ব যাবে। একে আমরা বলে থাকি পর্যাবৃত্ত গতি। আবার পর্যাবৃত্ত গতিতে কি হয় না, কোনো একটা কণা তাকে আমি একটা রেখাংশ বরাবর কিংবা একটা সোজা একটা রাস্তা বরাবর সে হয়তো যাচ্ছে, সেখান থেকে আবার সে ফিরে এলো, তার মানে রিপিট করলো মোশনটা, গেল এইভাবে আবার চলে এলো। তোমরা পেন্ডুলাম দেখেছো, পেন্ডুলাম ঘড়িগুলো আগে যেগুলো পেন্ডুলাম ঘড়িগুলো ছিল তাতে কি হতো, পেন্ডুলামটা যেত আবার আসতো, আবার যেত আবার আসতো। এই ধরনের গতিকে আমরা বলে থাকি দোল গতি। আমি তোমাদের একটা উদাহরণ বলছি যেটা বইতে তোমাদের রয়েছে। একটা টেবিলের উপরে আমরা এই অবস্থানে একটা স্প্রিংকে একটা ছোট্ট বস্তু দিয়ে তাকে যুক্ত করে ও অবস্থানে রাখলাম, তাকে এবারে বল প্রয়োগ করে একটু টেনে দিলাম, টেনে দিয়ে ও অবস্থান থেকে তাকে এই অবস্থানে নিয়ে এলাম। কি হবে ছাড়ার পর, স্প্রিংটা প্রসারিত হয়েছিল, আবার সে সংকুচিত হয়ে বি অবস্থানে কিন্তু চলে গেল। তার মানে কি, প্রথমে দেখতে পাচ্ছি এই যে ও অব্দি নিয়ে গেলাম, মানে ছিল, ও থেকে এ নিয়ে গেলাম, আবার বি তে সে চলে এলো। তাহলে এ ও বি যেটা, কিংবা উল্টোভাবে বলতে পারি বি ও এ, এগুলো কিন্তু সরল রৈখিক। তার মানে কি, দোল গতিও আছে আবার সরল রেখা বরাবর গতিও রয়েছে, তাহলে এই জন্য একে আমরা বলি সরল রৈখিক দোল গতি। এবারে জানবো বৃত্তীয় গতি, ঘূর্ণন গতি। নামটা খুবই ক্লোজ, অনেকেরই কনফিউশন হয় যে দুজনের মধ্যে পার্থক্য কি। আগে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। ধরো একজন স্প্রিন্টার, মানে একজন ধরো অ্যাথলিট, সে ছুটছে 400 মিটার রান করছে একটা সোজা ট্র্যাকে। তাহলে যখন উনি ছুটে এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে পৌঁছে গেলেন, ওনাকে কিন্তু তার অভিমুখ পরিবর্তন করতে হয়নি। কিন্তু যদি আমি একটা ত্রিভুজের মতো ট্র্যাক প্রোভাইড করি আর ওনাকে একটা পয়েন্ট থেকে শুরু করালাম, ধরো আমি বললাম এ থেকে শুরু করুন, তাহলে এ থেকে উনি বি পর্যন্ত গেলেন প্রথমে, আবার দেখো অভিমুখ পরিবর্তন করে বি থেকে উনি সি পর্যন্ত এলেন, আবার সি থেকে এ পর্যন্ত এলেন, আমি বললাম এখানে গিয়ে কমপ্লিট হলো, তাহলে ওনাকে তো অভিমুখ পরিবর্তন হলো। এরকমই ট্র্যাক যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল, মানে একটা আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র কিংবা একটা পঞ্চভুজ কিংবা একটা ষড়ভুজ এরকম কিছু দিই, তাহলে যত দিতে থাকবো তত পরিবর্তন হবে। এরকম যত বাহু আমি বাড়াতে থাকবো শেষে একটা বৃত্তের মতো পরিণত হবে। আর বৃত্ত যদি হয় তখন তো প্রতি মুহূর্তে অভিমুখের পরিবর্তন হবে, তাই তো? এইটা তোমাদের বইতেও লেখা রয়েছে। মাথায় রাখতে হবে একটা জিনিস, কি, কোন বৃত্তের পরিধি বরাবর গতিশীল হয় যদি কোনো বস্তু, তখন তার অভিমুখ সর্বদা পরিবর্তিত হয়। একটু আগেই আমি বললাম, কোনো কণা যদি কোনো অক্ষ বা বিন্দুর চারদিকে বৃত্তপথে গতিশীল হয় তখন সেই কণার গতিকে কিন্তু বৃত্তীয় গতি বলি। আমি আবার বলছি, কোনো বিন্দুর চারদিকে বৃত্তপথে গতিশীল হলে, কোনো বিন্দু কিংবা কোনো অক্ষ, এটা পার্থক্য যদি বুঝতে হয় বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতি, তাহলে আমাদের এই উদাহরণটা খুব ভালো কাজে লাগবে, যেটা আমরা ভূগোলেও পড়েছি। পৃথিবীর দু রকমের গতি রয়েছে আমরা জানি, একটা বার্ষিক গতি রয়েছে সূর্যের চারদিকে, আরেকটা আমরা জানি সেটা হচ্ছে আহ্নিক গতি। তো এইবারে প্রশ্ন হচ্ছে, আমরা যে বার্ষিক গতি, তাহলে সূর্যকে কেন্দ্র করে বৃত্তাকার পথে, অ্যাকচুয়ালি উপবৃত্তাকার পথে, সরলীকরণের জন্য আমরা বৃত্তাকার পথ বলি, এটা বার্ষিক গতি। তাহলে এই ক্ষেত্রে সূর্য যেহেতু আকারে অনেক বড় পৃথিবীর তুলনায়, তাহলে আমরা এটাকে যদি একটা বিন্দু হিসাবে ধরি পৃথিবীকে, তাহলে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তাহলে এটাকে আমি বৃত্তীয় গতি ধরতে পারি। কেন না, সে কোনো একটা বস্তু রয়েছে যেখানে আমরা এখন সূর্য নাম দিয়েছি, সে তার সাপেক্ষে ঘুরছে। কিন্তু আমরা এটাও তো জানি যে পৃথিবী নিজের অক্ষের সাপেক্ষেও ঘোরে, যেটা দেখতে পাচ্ছ ডায়াগ্রামে। তারা যে নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, তার মানে সেই ঘূর্ণাক্ষটা তার ভেতরে আছে। আর যখন সূর্যের চারদিকে ঘুরছিল, সেই ঘূর্ণাক্ষটা কোথায় আছে? সূর্যের এখানে আছে। তাহলে কোনো বিন্দু কিংবা কোনো অক্ষের সাপেক্ষে চারিদিকে ঘুরতে পারলে সেটা হচ্ছে বৃত্তীয় গতি। আর যদি নিজের ভিতরে সে ঘূর্ণাক্ষ কিংবা অক্ষটা থাকে, তখন আমরা তাকে বলি ঘূর্ণন গতি। তার মানে যখন ঘূর্ণন গতি নিজের অক্ষের সাপেক্ষে আমরা ধরবো, তখন পৃথিবীকে আর বিন্দু বস্তু ধরার কোনো প্রয়োজন নেই, তখন পৃথিবীকে আমি একটা বিস্তৃত বস্তু ধরবো, না হলে বোঝানোটা ঠিক হচ্ছে না। আর যখন আমি বার্ষিক গতির কথা বলবো, তখন বলবো সূর্যের চারদিকে পৃথিবী যে ঘুরছে, পৃথিবীকে তখন একটা বিন্দু হিসাবে ধরবো। আশা করি তোমরা
বৃত্তীয় গতি আর ঘূর্ণন গতির পার্থক্য বুঝতে পেরেছো? ওকে।